দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করতে চাই যে সামনে যে রমজান আসছে, রমজান এবং সেই রমজানকে উপলক্ষ করে বাংলাদেশের যে দ্রব্যমূল্য পরিস্থিতি, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে বাংলাদেশের রমজানের যে অর্থনীতি, সেই বিষয়টিও। তো আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ ইমরান হাসান। জনাব ইমরান হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আজকে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় প্রাসঙ্গিক ক্রমে এসেছে, সেটি হচ্ছে যে আজ তো আমরা জানি যে বেইলি রোড যে ট্র্যাজেডির ঘটনা যে ঘটেছিল তার 1 বছর পূর্তি। তো সেটি আমরা একটু জানতে চাই যে আমরা জানি যে গত বছর এই সময়ে যে বেইলি রোডে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এবং সেখানে একটি রেস্টুরেন্টে অনেক মানুষ আটকা পড়ে গিয়েছিল এবং 40 জনেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। তো তারপরে আমরা দেখেছি যে রেস্টুরেন্টগুলোতে ব্যাপক কি বলো যে অগ্নি নিরাপত্তা, সেই সঙ্গে রেস্টুরেন্টগুলো সব দিক থেকে ঠিকঠাক আছে কিনা সেগুলো সরকারের পক্ষ থেকে তদারকি করা হয়েছিল। সেটির আসলে অগ্রগতি আসলে কতখানি হয়েছে? যে ধন্যবাদ আপনাকে। যে প্রথমে আমি এই যারা ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে আমরা জানি যে আজও তাদের শোক বইছেন তারা। সবাইকে আমাদের রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। প্রথমে আপনাকে বলি, ওই একটি দুর্ঘটনা যখন ঘটে তখন সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো টনক নড়ে, তখন তারা বসে। এরপরে কিছুদিন পরে সেটা ওই অতল গহ্বরে হারিয়ে যায়। যেমন আপনাকে বলি, ওই ঘটার পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। সেই কমিটির আমরা প্রথম মিটিং করেছি, দ্বিতীয় মিটিংয়ের পরেই তো সরকার পরিবর্তন হলো। এরপরে এখন পর্যন্ত ধারাবাহিকতায় কেউ আমাদের সাথে আর যোগাযোগ করেনি। রেস্তোরাঁ মালিক সমিতির দীর্ঘদিনের দাবি ছিল যে আপনার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে, এটা একটা বিশেষায়িত ব্যবসা, এই ব্যবসা করতে গেলে একটা মিনিমাম ট্রেনিংয়ের মাধ্যমে তারা ট্রেনিং নিয়ে তারপরে ব্যবসাটা শুরু করবে। কিন্তু আজ পর্যন্ত আমরা সরকারের কোনো উদ্যোগ দেখি নাই যে যেখানে তারা এই কিভাবে ওয়ান স্টপ সার্ভিস দিবে বা কিভাবে একটা উদ্যোক্তাটা আটকে গিয়েছে। জি, এখন ওই একই অবস্থা, আগের মতোই সেই বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যখন যে যার মতো খেয়াল খুশিভাবে তাদের অভিযান বলেন, তাদের মনিটরিং বলেন, তাদের মোবাইল কোড বলেন চলে। সেটা হয়তো মিডিয়ায় এখন কম আসে, কিন্তু আমরা আশাবাদী যে যেই নতুন বাংলাদেশের আজকে গণজাগরণ হয়েছে, যে নতুন বাংলাদেশের প্রত্যাশায় বাংলাদেশের মানুষ বসে আছে, আমরা বিশ্বাস করি নতুন নির্বাচিত গভর্নমেন্ট যখন আসবেন, কারণ আমরা চাই না যে এই গভর্নমেন্টকে প্রেশারাইজড করে আমরা জটিল করে ফেলি। আমরা চাই যে একটা নির্বাচিত গভর্নমেন্ট আসুক, আসার পরে তারা এই বিষয়টা নিয়ে একটা সংস্কার প্রক্রিয়া, সমস্ত জায়গায় সংস্কার চলছে, এই সেক্টরটাকে প্রায়োরিটি দিয়ে, দিস ইজ দ্য নাম্বার 1 সেক্টর ফার্স্ট। এটার সাথে হেলথ জড়িত, এটার সাথে মানুষের সমস্ত কিছু জড়িত, ফুডের সাথে। তো ফুডটাকে প্রায়োরিটি দিয়ে আমরা কি করে একটা সেফটি ফুড, হেলদি ফুড এবং এনভায়রনমেন্টটা সেফটি করতে পারি, সেই ব্যাপারে সরকার একটা গাইডলাইন দিবেন। না, সেক্ষেত্রে তো আপনারা যারা রেস্টুরেন্ট মালিক আছেন তাদেরও তো আন্তরিকতা জরুরি। দেখুন, আমরা তো কাজ করে যাচ্ছি, আমরা আন্তরিকতার শেষ নাই, কারণ এই ব্যবসাটা করে আমাদেরকে খেতে হবে। এটা যত ইনডিসিপ্লিন থাকবে, যত এটার প্রবলেম থাকবে, তত আমাদের ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত হব। তো আমরা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকরা এখন অনেক বেশি ইউনাইটেড। আপনি দেখেছেন যে বিগত ভ্যাটের সময় আমরা সবাই একসাথে কাজ করে সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই ভ্যাটটা অ্যাবসার্ড ছিল। ওই রকমভাবেই আমরা চাই সরকারের সাথে একসাথে কাজ করতে, যাতে আমরা সারা বাংলাদেশের রেস্তোরাঁগুলোকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে আসতে পারি। সেই জন্য সরকারের উদ্যোগটা সবার আগে দরকার। জি, আমরাও চাই যে সরকারের সঙ্গে মিলে, মানে পাবলিক প্রাইভেট সেক্টর মিলে আপনারা এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যান। তো এখন আমরা একটু মূল আলোচনায় চলে আসি। তো যেটি বলছিলাম শুরুতেই, যে আগামীকাল থেকে তো সব কিছু যদি ঠিক থাকে, চাঁদ দেখা সাপেক্ষে সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে। তো আমরা দেখেছি যে রমজান শুরু হওয়ার আগেই জিনিসপত্রের দাম বেড়ে যায়। বাংলাদেশে এই একটা প্রবণতা বাংলাদেশে আছে। তো রমজানের ক্ষেত্রে যেটি হচ্ছে যে সবচেয়ে বড় অনুষঙ্গই তো হচ্ছে ইফতার, যে ইফতারের
সিংহভাগ যোগান তো আপনারাই আসলে দেন, মানে যারা রেস্টুরেন্ট মালিক, রেস্তোরাঁ মালিক যারা আছেন, সেখান থেকেই এই ইফতারটা তৈরি হয়। ইফতার তৈরি করতে তো জিনিসপত্র লাগে, বাজার সদাই লাগে, তো জিনিসপত্রের দাম তো এক অর্থে আগেই বেড়ে গিয়েছে। তো এবার কি ইফতারের দাম কতটা বাড়বে বা কি অবস্থা এখন? জি ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি করেছেন। আমরা দুর্ভাগা জাতি যে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, কারণ আমরা সবসময় উল্টো পথে চলতে বেশি পছন্দ করি। আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কিন্তু 50% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তাদের প্রোডাক্টগুলোতে, অথচ আমাদের দেশে লাস্ট 1 মাস যাবৎ আমরা দেখলাম যে প্রোডাক্টের ক্রাইসিসই চলছে। বিভিন্ন নানান মুখে শুনে, যেমন তেল কিন্তু বাজারে এখন নাই, আপনি 30 টাকা 40 টাকা পার লিটারের বেশি দিলেই তেল পাওয়া যাচ্ছে। তাহলে কিভাবে পাওয়া যাচ্ছে? তার মানে তেল আছে, বাড়তি দাম দিতে হচ্ছে। তাহলে এই যে কারসাজি, এটা তো আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, একই কারসাজি চলছে। এই মানসিকতা থেকে আমরাও বের হতে পারি নাই। আমরা হয়তো অনেকে যাদের টাকা আছে তারা হয়তো রমজান অনেক আগে আমরা স্টক করতে পেরেছি, যাদের নাই হয়তো করে না, যাদের মানসিকতাটা নর্মাল তারা হয়তো করে নাই, কিন্তু আপনি স্টক করলেও তো দাম বাড়তি ছিল। আমরা রেস্তোরাঁ মালিক সমিতি আমাদের বিভিন্ন মিটিংয়ে আমরা আহ্বান জানিয়েছি যাতে আমরা ন্যায্য মূল্যে ইফতারটা সরবরাহ করতে পারি, এবং সবার আগে আমরা খেয়াল রাখবো যে ইফতারটা সেফটি কিনা, কারণ আমাদের দেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকি চরম অবস্থায় আছে। আপনি জানেন বাজারে যে ইনগ্রিডিয়েন্টগুলো পাওয়া যাচ্ছে সেখানেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তেল, খোলা তেল আমাদেরকে ইউজ করতে বাধ্য করা হচ্ছে, প্যাকেটজাত তেল নাই। একটা সরকারের অংশ বলছে আমরা খোলা তেল ইউজ করতে পারবো না, অথচ বাজারে খোলা তেল ছাড়া কিন্তু তেল নাই। আপনি দেখবেন বাজারে যে প্রোডাক্টগুলো সরকার যেভাবে কন্ট্রোল করা উচিত সেই পরিমাণ কন্ট্রোল সরকার করতে পারছে না। এখানে সরকার চাইলেও কন্ট্রোল করতে পারবে না। যে সাপ্লাই চেনে কৃষক থেকে শুরু করে আমাদের পর্যন্ত আসতে যেই প্রসেসগুলো আছে সেই প্রসেসে কোনোটাই সেফটি অ্যান্ড হেলদি মানা হয় না। এখন আপনি এটা জোর করে মানাতে পারবেন না। এটা আমাদের টোটাল এই 53 ইয়ার্স আমাদের স্বাধীনতা অলমোস্ট বলতে গেলে, এই 53 বছরে আমাদের ওই কাঠামোগত বা মানসিকভাবে বা এডুকেশনালি আমরা ওইভাবে তৈরি হই নাই। না, আপনি বলছিলেন, আমি এটার একটু যদি ব্যাখ্যা দিই আপনি বুঝবেন যে আমাদের মানসিকতাই হয়ে গেছে করাপ্টেড। আমরা একটা উৎসব আসবে কি করে বেশি মুনাফাটা করব, প্রত্যেকটা মানুষই। আমি বলবো না যে রেস্তোরাঁ সেক্টরের বাইরে আছে, এই প্রবণতা আমাদের আছে। আমি একটু, আপনি আলোচনার পরিপ্রেক্ষিতে একটি কথা বলছিলেন যে সরকার বলছে যে খোলা তেল আমরা যাতে ইউজ না করি, যেহেতু এটা স্বাস্থ্যসম্মত নয়, কিন্তু বোতলজাত তেলও আপনারা পাচ্ছেন না মার্কেটে, হয়তো বাড়তি টাকা দিলে হয়তো বা সেটি মিলবে। তাহলে আপনি যে বলছিলেন যে আপনারা ন্যায্য মূল্যে ইফতার সরবরাহ করবেন, সেটি কিভাবে সম্ভব হবে? তাহলে এখানে আরেকটা মজার ব্যাপার, কোনো ব্যবসায়ী বেশি দাম দিয়ে কোনো প্রোডাক্ট কিনতে চাইবে না। খোলা তেলের দাম যেহেতু কম, আর খোলা তেল তো বাজারে আসছে সরকারের ছত্রছায়াতেই, খোলা তেল তো চুরি করে বিক্রি হচ্ছে না, কেউ না কেউ তো খোলা তেল কিনছে, ইন্ডাস্ট্রি কিনছে, বেকারি কিনছে, রেস্তোরাঁ কিনছে। তাহলে খোলা তেলের প্রবলেম কোথায়? খোলা তেল একবারে বন্ধ করে দেন। আর যদি চালু থাকে তাহলে সমস্যা কোথায়? মিল থেকে তো এই তেলগুলো আসছে। আর এটা কি কারণে হচ্ছে? আমাদের ধারণা সবসময় একটা কোনো না কোনো পেছনে কোনো বড় ব্যবসায়িক মুনাফা কারণ থাকে যে খোলা তেল বন্ধ করে দিতে হবে, ওই তেল দিবে। যাই হোক, আমরা ওই ডিটেলসে যেতে চাচ্ছি না। আমরা দরকার হচ্ছে ন্যায্য মূল্যে আমি প্রোডাক্ট চাই, এবং সরকার এনশিওর করবে যে এই প্রোডাক্টগুলো স্বাস্থ্যসম্মত কিনা। সরকারকে আপনি বিএসটি ছাড়া বাজারে প্রোডাক্ট আসবে কিভাবে? বিএসটিকে আরও শক্তিশালী করতে হবে। আর যেইভাবে 5টা ব্যবসায়ীর কাছে সমস্ত ব্যবসা চলে গেছে, সেইভাবে সরকারের ওই উদ্যোগ কতখানি ফলপ্রসূ হবে এটা একটা প্রশ্ন থেকেই যায়। কারণ আমরা বহুদিন থেকে বলে আসছি ওই সিন্ডিকেট মানেই 5টা ব্যবসায়ী, তাদের লেজিটিমেটভাবে তাদের সাথে যোগ দিয়ে সব ব্যবসায়ীরা তাদের মুনাফাটা এনশিওর করে। আপনি দেখেন যে 25 টাকা 30 টাকা বেশি দিলে তেল পাওয়া যাবে, আপনার এখন তেল বাজারে নাই, তেলের ব্যবস্থাটা কেউ নিয়েছে? আপনি বাণিজ্য উপদেষ্টা মহোদয়, উনি তো একজন বড় ব্যবসায়ী বাংলাদেশের, তো ওনাকে তো কোনো স্টেটমেন্ট এভাবে দেখতে পাচ্ছি না যে উনি কোনো ব্যবস্থা নিয়েছে, কারণ উনিও অসহায়। কারণ এই বড় ব্যবসায়ীরা মাদার ভেসেলে তেল নিয়ে এসে, আমরা শুনেছি দেখছি তাদের পক্ষ থেকে কোনো ইয়েও আসে নাই, বিরোধিতাও আসে নাই। তারা সাগরে তেল রাখছে, সরকারের সাথে দেন ব্যবহার করছে যে 15-20 টাকা তেল বাড়াতে পারলেই তারা এই খালাস করবে তেলগুলো। এখন এর বাইরে সরকার তো অসহায়। এই যে এখনকে ইন্টারমিডিয়েট টাইম যে সরকারটা আসছে, সরকার তো আসলে অসহায়, কারণ আপনি চাইলে ব্যবস্থা নিলে তো বাজারে টানপোড়েন পড়ে যাবে আরও। তো তাই আমার ধারণা
যে এই সরকার চাচ্ছে যে কোনো মতো একটা ইলেকশন দিয়ে হয়তো এটা সরকারের কাছে বুঝিয়ে না, যাবে। সরকার চেষ্টা করছে আসলে, কিন্তু আমরা চেষ্টার কোনো ওইরকম নানান দেখতে কারণে পাচ্ছি আসলে না। সরকার হয়তো পারছে না। আমরা তো তেল নিয়ে আলোচনা করলাম, তো তেলের পাশাপাশি আমরা একটু দেখি না বাজারের যে চিত্রটা, আমরা আমাদের সহকর্মী একটি রিপোর্ট করেছেন, আমরা একটু সেই চিত্রটা দেখি। যেহেতু আপনারা বলছেন যে এরপরও আপনারা ন্যায্য মূল্যে ইফতার সরবরাহ করতে চান, কিন্তু বাজারের বাস্তবতা আসলে কি বলে, সেটার সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা সে ব্যাপারে আমরা সহকর্মীর একটি রিপোর্ট, সেটা আমরা দেখে আসি। লালমাটিয়া মহিলা কলেজের অফিস সহায়ক মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদপুর টাউন হল বাজারে রমজানের সদাই করতে এসে হতাশ, কারণ তালিকার প্রথম পণ্য সয়াবিন তেলই নেই। 5 লিটার তেল কিনতে গেলে আরো 3-4টা পণ্য এটা তেলের সাথে কিনতে হয়, নাহলে তেল দিবে না। কোম্পানিরা ডিলাররা তেল সাপ্লাই না দেয় না, এই জন্য আমরা দিতে পারতেছি না। রমজানের চাহিদা বাড়ে খেজুর, চিনি, ছোলা, বেসন, ডাল, চিরা ও মুড়ির। এগুলো স্থিতিশীল থাকলেও অস্বাভাবিক বেড়েছে লেবু, শসা আর বেগুনের দাম, সাথে মাছ ও মাংসেরও। গরুর মাংস ভাই 750 টাকা, আর খাসি হলো আপনার 1200 টাকা অরিজিনালটা। দূরের থেকে আনছে, গাড়ি ভাড়া বেশি, এই জন্য একটু বাড়ায় বেচতে পারছে। এখন এটা 120 টাকা করে বলতেছে শসা আর কি। কষ্ট হলে তো কিছু করার নাই। রমজান জুড়ে রাজধানীর 25টি জায়গায় ডিম, দুধ ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তাদের আয়োজনে প্রতি লিটার দুধ 80, 1 ডজন ডিম 114, ব্রয়লার মুরগি 250 এবং গরুর মাংস 650 টাকা কেজি দরে পাওয়া যাবে। শুক্রবার সকালে রাজধানীর মেরুল বাড্ডায় এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। বাজারে যারা অহেতুকভাবে, অন্যায়ভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হবেন। উপদেষ্টা আশা করেন এই উদ্যোগের মাধ্যমে রমজান থেকেই পণ্যের দাম কমা শুরু হবে। যে যে ধরনের সহায়তা দিতে হয় আমরা সেটা দেব। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা। জি, যে আমরা তো রিপোর্টটি দেখলাম, তো রিপোর্টের ক্ষেত্রে আমরা দুটো বিষয় পেলাম। সেটি হচ্ছে যে এক, যে আলোচনাটা আমরা করলাম যে বোতলজাত সয়াবিন তেল আমরা আসলে বাজারে পাচ্ছি না বা ক্রেতারা পাচ্ছে না। 2 হচ্ছে মাংসের দাম। মাংসের দাম তো অলরেডি 800 টাকা কেজি হয়েই গেছে। তো এই বাস্তবতায় আপনাদের বক্তব্য? আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যে মাংসের বিষয়টা কেউ কর্ণপাত করেনি, কারণ আমরা বিশ্বাস করি যে গরুর মাংস 500 টাকার উপরে হওয়ার কোনোভাবেই সম্ভব না। কিন্তু এটা একটা সিন্ডিকেট না, এটা একটা প্রসেসিংয়ের প্রবলেম। যেমন গরুর মাংসের হাটে একটা হাসিল দিতে হয়, ট্রান্সপোর্টেশনে চাঁদাবাজিগুলি হয়, এবং গরুর ব্যবসাটাও চলে গেছে বড় বড় ব্যবসায়ীদের। তারা বিশাল বিশাল খামার করে তারা মোটামুটি একটা কন্ট্রোলিংয়ে আছে। আমরা বলেছি যে গরু এবং খাসি, বিশেষ করে গরু যদি ইম্পোর্টের ব্যবস্থা করা হয়, তাহলে এই গরুর মাংস আমরা 400 টাকা, 350 টাকায় 400 টাকায় গরুর মাংস খেতে পারবো। তখন কি দেশি উদ্যোক্তারা মার খাবে? শোনেন, দেশি উদ্যোক্তারা আমাকে জিম্মি করে এই কাজগুলো করছে। আপনি দেখেন, যখন ডিমের দাম বেড়ে গেল, পার্শ্ববর্তী দেশ থেকে ডিম ইম্পোর্ট করার উদ্যোগ নেওয়ার সাথে সাথেই কিন্তু ডিমের দামটা নিয়ন্ত্রণে চলে আসলো। তো এই যে কিছু কিছু মুষ্টি ব্যবসায়ী তাদের কথা, কৃষকের কথা বলে তাদের হাতে ব্যবসাটা তুলে দেওয়া তো সমীচীন হচ্ছে না। আপনাকে বেশি দামে কেন আমাকে বাধ্য খেতে? আমার তো একটা গরিব মানুষ, তো আমাদের একবেলা গরুর মাংস খাওয়া অ্যাবসার্ড ব্যাপার। নট অনলি গরুর মাংস, আপনি দেশি মুরগি তো অনেক দাম, ব্রয়লার মুরগি আপনার 200 টাকার উপরে চলে গেছে। তাহলে এখন এই যে বেসিক মাছের দামও বাড়তি, কোন প্রোডাক্টটা আপনি বলেন কম আছে? এখন কম রাখার জন্য যে কৃষি উদ্যোগ দরকার, যে কৃষিতে যে ব্যাপক বিনিয়োগ এবং উদ্যোগ দরকার, কৃষিতে যে সাধারণ কৃষকদের সম্পৃক্ত করা দরকার। এখানে আমরা বলেছি পোলট্রিটাও 4-5টা কোম্পানির আন্ডারে চলে গেছে, ফিড থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সমস্ত কিছু। তো সেইখানে যদি আমরা পরিকল্পিতভাবে যদি কৃষিকে যদি আমরা এগিয়ে না নিয়ে আসতে পারি, সামনে আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা শুনেছি গত এই টার্মে যে শীতকালীন ফসলে আপনার ধান কম হয়েছে, আলুর প্রোডাকশন কম হয়েছে, আলুর দাম এখনই বাড়তি। ইমরান ভাই, আমি একটু থামাই আপনাকে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে কৃষি সেক্টরে কিংবা এই ন্যায্য মূল্যের কিংবা পণ্যের বাজারে যখন কর্পোরেট যখন প্রবেশ করলো, তখনই কি বাজারটি অস্থির হয়ে গেল? যেমন আপনি ভোজ্য তেলের কথা বললেন যে কয়েকটি কোম্পানি, আপনি মাংসের কথা বলছেন, তারাও বড় বড় কোম্পানিগুলো এগুলো খামার করে তারা নিয়ন্ত্রণ করছে, পোলট্রি, ডিমের ক্ষেত্রে সব কিছুই। তার মানে কি কর্পোরেটেই কর্পোরেটই তো গ্রাস করেছে পুরো বাংলাদেশের চিত্রটা। সাধারণ কৃষক তো সম্পৃক্ত নাই ওইখানে ওইভাবে। আপনি এই যে মাংসের যে ফার্মিংগুলো হয়েছে, সেখান থেকে তারা অন্য জায়গায় ব্যবসা করে এই ফার্মিংয়ের মাধ্যমে টাকা দেখে টাকা হোয়াইট করে, মানে একটার সাথে একটা রিলেটেড। আপনি এক্সপোর্টের নামে বড় বড় কোম্পানিগুলো প্রোডাক্ট নিয়ে এসে
ছোট উদ্যোক্তাদেরকে ধসাই দিছে এবং তারা এক্সপোর্টের নামে ডিউটি ফাঁকি দিয়ে লোকাল মার্কেট তো মানে লোকাল মার্কেট তো আগ্রাসন চালিয়েছেই, আবার এক্সপোর্টের পরে তারা প্রণোদনা নিচ্ছে। সেই ব্যাপারে আমরা কোনো উদ্যোগ আজ পর্যন্ত দেখিনি। এই যে বড় বড় কোম্পানি যতগুলো দেখেন 4-5টা, এক্সপোর্টের নামে যেই লুট হচ্ছে, আমরা মনে করি সরকার টাকা দেখতে পাচ্ছে না আসলে। কেন আমাদের রেমিটেন্সের উপর শুধু ডিপেন্ড করতে হচ্ছে, কেন আমাদের রিজার্ভটা কম। এইখানে সরকারের উচিত হচ্ছে শক্তিশালী টাস্কফোর্স করে, কারণ যারা করবে টাস্কফোর্স বা যারা এনবিআর আছেন তারা কিন্তু ওই বড় কোম্পানিগুলোকে ম্যানেজ করে চলছেন, তারা তাদের রিটায়ারমেন্টের ফলে ওই বড় কোম্পানিগুলোতে জব নিচ্ছেন। পুরা প্ল্যান করে এই দেশের সমস্ত কিছু লুট এই 20-25টা কোম্পানি করছে। না, এখন কথা হচ্ছে ঠিক আছে, আপনি যেটি বলছেন, আপনি যুক্তি দিচ্ছেন, যুক্তিটাও গ্রহণযোগ্য, কিন্তু কথা হচ্ছে যে এটা তো মুক্তবাজার অর্থনীতি। সরকার তো চাইলেই কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করতে পারে না, কারণ সরকার তো ব্যবসা করে না, সরকার ব্যবসার পরিবেশ দেয়। যেহেতু মুক্তবাজার অর্থনীতি, তারা ব্যবসা করবে। তো এখন কথা হচ্ছে যে তাহলে এক্ষেত্রে বিকল্প কি হতে পারে? আপনি দেখবেন যে বিদেশে বড় ব্যবসায়ীদের কর ব্যবস্থাপনায় অনেক কর দিতে হয়। জি, এইখানে আমি ছোট মানুষ, আমার যেই কর বড়দেরও তাই কর। তো সুতরাং আপনি সরকারই তাদেরকে এই কর্পোরেট আগ্রাসী হইতে সহযোগিতা করে। আচ্ছা, সরকারের যে বডিতে রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন আর সরকারের ব্যুরোক্রেসি বলেন, তাদের পলিসির কারণেই কিন্তু তারা আরও হৃষ্টপুষ্ট হয়ে আরও বড় হয়ে যায়। সেখানে আপনি দেখবেন যে ব্যাংকগুলো থেকে কারা ঋণ পায়, তারাই ঋণ নিয়ে আজকে ব্যাংকের 35% ঋণ আমানতের উপর আমাদের আজকে খেলাপি হয়ে গেছে। এখন এই বিষয়টা বোঝার জন্য তো রকেট সায়েন্সের দরকার নেই। আপনি ছোট একটা উদ্যোক্তা যান, ব্যাংক আপনার টাকা দিবে না। এই সিস্টেমটা কে করবে? আপনি জানেন ছোট উদ্যোক্তারা টাকা কখনোই মারে না। একটা বড় উদ্যোক্তা যে পরিমাণ টাকা মারছে, সেই পরিমাণ টাকার যদি 30%ও ছোট উদ্যোক্তাদের দিত, তাহলে অন্তত 1 কোটি উদ্যোক্তা দাঁড়ায় যেত। তাহলে ওই উদ্যোক্তা দাঁড়াতে দিচ্ছে না কে? সরকারই করছে না, কারণ ওইখানে মনিটরিং নাই। ব্যাংক দিয়েছে 65-70টা, সরকারের সমস্ত বাহিনীগুলো ব্যস্ত তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে। তার মানে নীতি পলিসিগুলো যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো আসলে কর্পোরেটদের পক্ষে যাচ্ছে, সবগুলো কর্পোরেটের পক্ষে এবং ছোট উদ্যোক্তারা মার খাচ্ছে। একটা প্রতিযোগিতা চলছে শুধুমাত্র মুনাফার জন্য, শুধুমাত্র নিজের বিত্ত বৈভব বাড়ানোর জন্য। একটা মুনাফা, এই দেশ জলাঞ্জলে যাক, এই দেশের মানুষ খেয়ে বাঁচুক না বাঁচুক, কিচ্ছু যায় আসে না। এই যে অসামঞ্জস্য আমাদের যে ওয়েজেসটা, আপনি দেখবেন যে আপনি ওয়েজেসের পৃথিবীতে কোথাও এত অসামঞ্জস্য নাই। একটা সাধারণ মানুষ 3 বেলা খাবার জুটেছে, তার কষ্ট হচ্ছে জব করে। আবার কৃষিতেও আপনি যখন কৃষিকাজ করতে গেছেন, ন্যায্য দাম পাচ্ছেন না আপনার প্রোডাক্টের। এই টোটাল একটা হযবরল অবস্থা বাংলাদেশের, যেটা আমি ফিল করি। এইটাকে যদি উত্তরণ ঘটাইতে হয়, তাহলে ওই রকম বুকের পাটাওয়ালা আমাদের লিডার লাগবে। যদিও উনি অনেক তিক্ত অভিজ্ঞতা হবে, এবং এদেরকে বড় বড় যারা লুট করে আমাদের সাধারণ মানুষের টাকা পয়সা, যারা আজকে সাম্রাজ্য বাড়িয়েছে 30-40 বছরে, আপনি বলতে দিচ্ছেন না, 30-40 বছরে যারা যে সাম্রাজ্যটা বাড়িয়েছে সাধারণ মানুষের পকেট কেটে, কখনো তেলের মাধ্যমে, কখনো চিনির মাধ্যমে, কখনো গমের মাধ্যমে, কখনো চালের মাধ্যমে, এইখান থেকে বেরিয়ে আসার রাস্তা হচ্ছে একমাত্র বুকের পাটাওয়ালা একটা ভালো লিডার লাগবে, লিডারশিপ। আমি আপনাকে বলতে দিচ্ছি তা না, আমি আপনাকে আরো বলতে দিতে চাই, তবে তার আগে একটু বিরতি নিতে চাই। আপনি বিরতির পর এসে আবার বলবেন, এবং সেই ক্ষেত্রে শুধু বলবেন না, কিভাবে এটা সমাধান হতে পারে সে ব্যাপারে একটু সুপারিশও করবেন। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি রমজান এবং দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান। ইমরান হাসান, বিরতির পর আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে যে বিষয়ে আমরা আলোচনায় ছিলাম, এই যে আপনি বলছিলেন যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোই আসলে পুরো পণ্যমূল্যের বাজারটা নিয়ন্ত্রণ করে রাখছে, এবং 20-25টা কোম্পানি। এবং আপনি সেই সঙ্গে একটি কথা বলছেন যে নীতি সহায়তার ক্ষেত্রে কিংবা পলিসি যেগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হয় সেগুলো তাদের পক্ষে যায়, ফলে ছোট ছোট যারা উদ্যোক্তা তারা সেখানে সুবিধা করতে পারেন না, তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন, তাই তো? তো সেক্ষেত্রে আসলে করণীয় কি, এটাও তো মাথায় রাখতে হবে বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতিতে। যেখানে এই মুক্তবাজার অর্থনীতির ধোয়া তুলে তো আপনি এই দেশটাকে কিছু লোকের হাতে তুলে দিতে পারেন না। প্রথম কথা হচ্ছে কোনো শিল্পনীতিই নাই। আপনি দেখবেন একটা বাংলাদেশের টপ ফার্মাসিউটিক্যালস ব্যবসায়ী, তার ঝালমুড়ির ব্যবসা করতে হবে, নির্লজ্জ বলবো আমি তাদেরকে।
তাদেরকে আমি নির্লজ্জ বলবো, তারা কেন এই ছোট ছোট মানুষের ব্যবসায় আগ্রাসন চালাবে? তাদের মশলার ব্যবসা করতে হবে, তাদের চাল আপনার খোলা বাজারে 110 টাকা চাল তারা কর্পোরেটের মাধ্যমে 150 টাকায় পোলার চাল বিক্রি করে, তাদের কাছে হিউজ টাকা আছে, তারা চাল নিয়ে স্টক করে প্যাকেট করে বিক্রি করে। তারা না, এরকম বহু 4-5 জন আছে। এখন তাদেরকে ব্যাংক টাকা দেয়, তাদের টাকা আছে, সব কিছু আছে, তারা কৃষকের দাদন দিয়ে পর্যন্ত তারা যেভাবে আগে নীল চাষিরা আমাদেরকে আগ্রাসন চালাতো সেইভাবে তারা চালাচ্ছে। এইখানে সরকারের যেই পলিসি করা দরকার ছিল, শিল্প নীতি করা দরকার ছিল, সেটা সরকার করে নাই। ওই যে সরকার আর পুঁজিপতিরা একাকার, যে যার সুবিধা তারা দিয়ে গেছেন। এখন আমি নির্লজ্জের জন্য বলবো, প্রত্যেকটা বড় ব্যবসায়ী দেখবেন ছোট ছোট ইভেন মোয়ার ব্যবসাটা তাদের দখল করতে হবে। তাহলে এই যে ছোট উদ্যোক্তা কোথাও রইল না, তাহলে এই ছোট মানুষ, এই যে 18 কোটি 20 কোটি মানুষ কোথায় যাবে? যে একটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি করে হোক, ছোট্ট একটা উদ্যোক্তা যে সাস্টেন করবে, কিভাবে করবে? তাদের পেশাটাও আপনি পোলট্রির ব্যবসা শুরু করতে যান, এখন ওই বড় 5টা ব্যবসায়ী আপনাকে আনহেলদি কম্পিটিশনে ফেলে আপনাকে বাজার থেকে আউট করে দিবে। আপনি তেল ইম্পোর্ট করতে যান, ওই বড় 5টা ব্যবসায়ী আপনাকে তেল বাজারে ছাড়তে দিবেন না। চিনির ক্ষেত্রে একই কথা। তো এই আগ্রাসন আপনি কিভাবে রুখবেন? এই আগ্রাসন আমাদের পলিটিক্যাল সিস্টেম, আমাদের ব্যুরোক্রেসি সিস্টেম একদম টোটালি একাকার হয়ে গেছে। সাধারণ মানুষের কথা তো কেউ কখনো চিন্তাই করে নাই, কারণ শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আমরা ব্যস্ত। আমরা দেখেছি গতকালকে একটা দল গঠন হয়েছে, তারাও তো ক্ষমতায় যাওয়ার জন্য। তারা তো বলেছিল যে না, আমরা স্টুডেন্ট পলিটিক্স হবে না। এখন টোটাল যে সারা বাংলাদেশে যে স্টুডেন্ট পলিটিক্সের নামে যে অরাজকতাটা চলছে, সেটা কবে বন্ধ হবে আমরা জানি না। আমরা আশাবাদী, আমি আশাবাদী অ্যাটলিস্ট, যে যদি এই তরুণরা সত্যি সত্যি শপথ নিয়ে আসে যে দেশ চেঞ্জ করবে, তাহলে সম্ভব। কিন্তু টোটাল ব্যুরোক্রেসিটা আপনি কীভাবে ভাঙবেন? সবাই ঘুমাচ্ছে। আমার কোশ্চেন হচ্ছে যে এই যে রমজান আজকালকে শুরু হবে, এই লাস্ট 3 মাস আমরা কি করলাম? আরেকটা বিষয় আপনার একটু বলি যে আমাদের রমজানের উদ্দেশ্যটা কি? সিয়ামে মানে কি? সংযম। তো আমরা কি সংযম করছি? সব ক্ষেত্রে আমরা তো সংযম করছি না। তো আমাদের রোজার মাসে কনজম 3 গুণ হয়। জি, তো লাভ কি? সেখান থেকে আমাদের যে মানে ওলামারা আছেন, আমাদের যে স্কলাররা আছেন, তারা কেন সঠিকভাবে ব্যাখ্যা দিচ্ছেন না যে রমজান মানেই হচ্ছে আমাদেরকে সংযম করতে হবে, আমাদেরকে সিয়াম করতে হবে আমাদেরকে, কিন্তু সেখানে কেন 3 গুণ খরচ হবে? আচ্ছা, আমি আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে যে আমরাও মুসলমান, আবার মধ্যপ্রাচ্যে যারা আছে তারাও তো মুসলমান। দেখেন, তাদের দেশের চিত্র হচ্ছে যে যখন এরকম রমজান কিংবা বড় যখন উৎসব আসে, তখন কিন্তু জিনিসপত্রের দাম কম রাখে, কিন্তু বাংলাদেশে কিন্তু তার উল্টো চিত্র। আমরা এখন একটু মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের একটু চিত্র দেখে আসতে চাই, যে সেখানে তো রমজান শুরু হয়েছে বা সেখানে তারা জিনিসপত্রের দাম কেমন রাখছে। আমরা একটু রিপোর্টটি দেখে আসি। পবিত্র রমজান মাস ঘিরে নিত্যপণ্যে মূল্য ছাড়ের ধুম পড়ে যায় সৌদি আরব সহ মুসলিম বিশ্বে। মূল্য ছাড় বা বিভিন্ন রকম অফার দেয়াকে পুণ্যলাভের উপায় হিসেবে মনে করেন ব্যবসায়ীরা। রমজানে সৌদি আরবের বড় বড় শপিং সেন্টারে নিত্যপণ্য বিক্রি হয় 40 থেকে 60% ছাড়ে, কোথাও কোথাও ছাড় থাকে 70% পর্যন্ত। প্রবাসীরা জানান, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে ভোক্তাদের হাতের নাগালে পণ্য পৌঁছে দেয়া এক প্রকার রীতিতে পরিণত হয়েছে দেশটিতে। এখানে আমরা আজকে অনেক কিছু প্রায় 50-র উপরে ডিসকাউন্ট পাচ্ছি। আমরা যেটা 100 টাকার জিনিস, সেটা আজকে আমরা 50 টাকা দিয়েছি। আমি আমার ছোট দোকানেও 20 থেকে 40% ডিসকাউন্ট দিয়ে রমাদানে ব্যবসা করি। সংযুক্ত আরব আমিরাতের চিত্র অনেকটা একই রকম। বিক্রি বাড়াতে এবং ক্রেতাদের খুশি রাখতে কোম্পানিগুলো খাদ্যপণ্য, গৃহসামগ্রী এবং ইলেকট্রনিক্স পণ্যে একটির সঙ্গে আরেকটি ফ্রি সহ পণ্যের উপর 10 থেকে 60% মূল্য ছাড় দিয়ে রীতিমতো চলছে প্রতিযোগিতা। মার্কেটগুলোকে সাজিয়ে তোলা হয়েছে লাইটিং ফেস্টুনে। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে মার্কেটগুলোতে বেচা বিক্রির তুলনামূলক বেশি হয়। সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। অন্যান্য 11 মাসের তুলনায় রমজান মাসে প্রত্যেকটা জিনিসের দাম এখানে কম থাকে। রমজান মাস আসলে সমস্ত ব্যবসায়ীরা সমস্ত জিনিসপত্রের দাম কমায় দেয়, সবকিছুর অনেক অফার থাকে। ভেজাল বা মেয়াদ উত্তীর্ণ পণ্য যাতে বিক্রি করতে না পারে সেটি নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে কঠোর নজরদারি। আইন অমান্যকারীর শাস্তি হিসেবে থাকে জেল সহ মোটা অঙ্কের জরিমানা, এমনকি দোকানও বন্ধ করে দেয়া হয়। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, সরকার নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনলে মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশেও রমজান মাসে নিত্যপণ্য ভোক্তাদের হাতের নাগালে রাখা সম্ভব। আমাদের যদি সবাইকে যদি জিনিসটা
যারা অসাধু ব্যবসায়ী আছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, জেল জরিমানা বা ওদেরকে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে দেশের জনগণের উপকার হয়। সাধারণ মানুষের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে এই বাজার ব্যবস্থাগুলো পরিচালিত হয়, এটা একটু সরকারের দেখা উচিত। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যে আমরা তো রিপোর্টটি দেখলাম, সেখানে আমরা দেখলাম যে এইরকম উৎসবে পণ্যে ছাড় দেওয়াটা তাদের রীতিতে পরিণত হয়েছে, আর বাংলাদেশে উল্টো চিত্র, এরকম উৎসবে মুনাফামুখী প্রবণতা, ঠিক সাংঘর্ষিক একটা অবস্থান। কিভাবে দেখছেন? এইটা আমাদের ক্যারেক্টার, আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি এই উল্টো চিত্রটা, সব দিক থেকে আমরা উল্টো। দোষটা কার, সরকারের নাকি আমাদের মানসিকতার? আমাদের মানসিকতার দোষ। আমরা মানুষ হইতে পারিনি এখনো। 7 কোটি বা কি যেন একটা বঙ্গবন্ধু বলেছিলেন, 7 কোটি বাঙালিরে, রবীন্দ্রনাথ বলেছিলেন যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। তো আমরা সেই কথাই বলতে হচ্ছে এখন, আমরা মানুষ হই নাই, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় আমার মনে কোথাও দুর্বলতা আছে। তা নইলে আমরা কেন এরকম অমানবিক কাজগুলো করব, কেন মুনাফার জন্য আমরা এরকম এই ধর্মীয় লেবাস নিয়ে, আমি বলবো ধর্মের নামে যে অবস্থা চলছে, তো এইটা আসলে কাম্য না, কোনোভাবেই কাম্য না। তো এইটা টোটাল মানসিকতা চেঞ্জ করতে হলে আপনাকে এখন প্রাইমারি স্কুলে, বহুবার আমরা বহু টকশোতে বলেছি, আমি বলেছি যে আপনাকে সত্যি সত্যি যদি এই দেশ গড়তে চান, তাহলে টোটাল শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করে একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে, একটা কারিকুলামে নিয়ে আসতে হবে সমস্ত মানুষকে। আপনি নিজেই তো স্কুলে প্রাইমারি থেকে 8-10 ভাগে ভাগ করে দিয়েছেন। আপনার টাকা আছে, আপনি ভালো স্কুলে পড়াবেন, ওনার টাকা নাই, প্রাইমারি স্কুলে পড়াবে। শিক্ষকরা তো সবচেয়ে অবহেলিত, তো সেই অবহেলিত শিক্ষকদের দিয়ে আপনি কিভাবে একটা ভালো জাতি আশা করতে পারেন? আমরা দেখেন শ্রীলঙ্কাও আমরা দেখলাম যে নতুন যে গভর্নমেন্ট আসলো, শিক্ষাক্ষেত্রে অনেক বাজেট বাড়িয়েছে তারা। সেখানে যদিও 100% তারা শিক্ষিত, এবং তারা দেখেন ডিজাস্টারের পরে ঘুরে দাঁড়িয়েছে। আমরা কেন পারছি না? তো আমাদের ওই রকম যে বললাম না, লিডারশিপের কোথাও গ্যাপ আছে, আমরা কেউ কাউরে মানি না। আপনি দেখেন যে এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে, আমাদের মতামত দেওয়ার শেষ নাই, কিন্তু আমরা নিজেরা শুধরাচ্ছি না, আমরা শুধু মতই দিচ্ছি। আপনি ফেসবুক খুললে দেখবেন যে একে গালাগালি করছে, ওকে গালাগালি করছে, সে নীতি কথা শোনাচ্ছে, কিন্তু সে নীতিটা নিজেও মানছে না। আমিও নীতি কথা বলছি, হয়তো আমি কোনোটা মানছি না। এই যে একটা কালচার আমাদের তৈরি হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি জানেন যে হিরোশিমা নাগাসাকিতে বিধ্বস্ততার পরে, যেই অ্যাটম বোমের পরে জাপানিজরা যেভাবে তাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে ঘুরে দাঁড়িয়েছে, তো আমাদের এই 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে আমরা মনে করি এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু হওয়া উচিত, এই মাদ্রাসা 4-5-3-4 রকমের শিক্ষা ব্যবস্থা, ইংলিশ ভাষা, একমুখী শিক্ষা ব্যবস্থাটা চালু হওয়া উচিত সারা বাংলাদেশের। যদি এখন বলতে গেলে যদি বৈষম্য দূর করতে হয়, তাহলে আমার কৃষকের ছেলে, আমার রিক্সাওয়ালার ছেলে, আমার ছেলে, সমস্ত ছেলে একই কাতারে একই স্কুলে পড়তে হবে, সেটা কি আপনি নিশ্চিত করতে পারবেন? কিন্তু ব্যবসায়ীদেরকে শিক্ষাটা দেবে কে? তাদের এই আপনাকে আমি বললাম যে সেই শিক্ষা ব্যবস্থা যখন আপনি চালু করবেন, আশা করি যখন এই শিক্ষিত জনগোষ্ঠী সমাজে যোগ হবে, তখন চেঞ্জ হবে। আর এর আগে যেটা করতে হবে আপনাকে, আমি মনে করি ডিক্টেটরশিপ দরকার, কঠিন ডিক্টেটরশিপ। ডেমোক্রেসি দিয়ে এই দুষ্ট ব্যবসায়ীদেরকে, এই মানুষের মানসিকতাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, যেটা আই বিলিভ। আপনি তো নিজেও একজন ব্যবসায়ী, আমি আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। আপনি তো একটা গ্রুপ অফ কোম্পানির একজন এমডি, আপনার কাছেও আমি জানতে চাই, ব্যবসায়ীদের এই অতি মুনাফামুখী প্রবণতাটা আসলে কেন, তাদের কত লাগে? দেখেন, আমার বাবাও ব্যবসায়ী ছিলেন, আমার বাবা যদি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তো বাবা একটা জিনিস শিখিয়েছিলেন যে, যেটা আমি করি না নর্মালি, যে যেমন আমার কোম্পানিতে যেই 1 মাস আগে থেকে আমার সাপ্লাই চেইন বলতেছিল, স্যার আপনি কিছু বরাদ্দ দেন, আমরা তেল পাওয়া যাচ্ছে না, এটা পাওয়া যাচ্ছে না, আমরা স্টক করি। তো আমি আমার একটা প্রিন্সিপাল মেনে ব্যবসা করি। আমি আজ পর্যন্ত, আমার গত থার্সডেতে আমাদের এই রমজানের বাজার করা হয়েছে। যদি আমি 1 মাস আগে আমার এই রমজানের জন্য 15-20 দিনের জন্য যদি আমি আমার প্রোডাক্ট বা 1 মাসের জন্য প্রোডাক্ট স্টক করতে পারতাম, আমি ওদেরকে ভালো মুনাফা করতে পারতাম। তো মুনাফার জন্য শুধু ব্যবসা করি না, ব্যবসায় মুনাফা তো হবেই, আপনি যে ব্যবসায় করেন, কিন্তু এমন অনৈতিক ব্যবসা করব না, এই কনফিডেন্সটা আমার আছে। আমি ওপেনলি বলতে পারি যে বাংলাদেশে ব্যবসা করে এইভাবে আমাদের সাস্টেন করতে অনেক কষ্ট হয়। আমার অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত আমি, বিকজ আমি কম্প্রোমাইজ করতে পারি নাই। গতকালকেও আমরা একটা ব্যবসা সমাপ্তি ঘটিয়েছি, বিকজ আমরা আমাদের স্ট্যান্ডার্ডে সব কিছু মিলে কম্প্রোমাইজ করতে পারছি না। তো সব কিছু মিলে এইভাবে বেঁচে থাকতে হবে, আমার মুনাফা কম হবে বা আমি কম খাবো বা আমার অন্য জায়গায় বিজনেস আবার দেখবো, এটা একটা হালালের বরকত আছে। কিন্তু আপনার যে মেন্টালিটি বা এই যে মানসিকতা, এরকম মানসিকতা সব ব্যবসায়ীদের হলেও তো সমস্যার সমাধান হয়। কোথায় শুধু সরকারকে দোষ দিয়ে লাভ কি? দেখেন, এখানে তো পারিবারিক একটা পররিশ একটা বিষয় আছে। আপনার বাবা যদি অনৈতিক কাজ করে টাকা কামায়, আপনার ছেলে ওই কাজটা করবে।
তো আমাদের দেশে যে আপনি দেখেন যারা আজকে খুব বড় জায়গায় আছে, একটা ঘুষখোরের ছেলে কি তার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি তো বেতন পাও 70,000 টাকা, কি করে তুমি এই সাস্টেন করতেছো? এই কেউ কোশ্চেন করে না। তো যখন আপনি টোটাল সমাজটা এরকম দুর্নীতিবাজ, ঘুষখোর, এই চাঁদাবাজ, যারা অতি মুনাফাখোররা যখন সমাজে একটা অবস্থান করে ফেলবে, তখন ভেরি টাফ এই সমাজ চেঞ্জ করা। তো এই সমাজ চেঞ্জ করতে গেলেই বললাম যে বিপ্লবী সরকার যেটা আমরা বলছি আসছে, আমার তাদের কাছে অনেক বেশি এক্সপেকটেশন ছিল। কৃষি নিয়ে এক্সপেকটেশন ছিল, সমাজ ব্যবস্থা নিয়ে এক্সপেকটেশন ছিল, ল অ্যান্ড অর্ডার নিয়ে এক্সপেকটেশন ছিল। ইমরান হাসান, সেই প্রত্যাশা তো তাদের কাছে আমাদেরও আছে। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সার্বিকভাবে আপনার আর কি বলার আছে, খুবই সংক্ষিপ্তভাবে? আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসায়ীদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা এই রমজানের যে পবিত্রতা সেটা রক্ষা করি, এবং আমরা এই রমজানে প্রয়োজনে আমরা ছাড় দিয়ে মুনাফা কম করে আমরা রোজাদার যারা আছে তাদের মুখে হাসি ফোটাই, এবং আমরা কিছু চ্যারিটি করি। আমাদের যে আপনি জানেন যে একটা নিম্নবিত্ত মানুষ যারা রোজায় একবেলা ইফতার পাওয়া ভেরি টাফ, তাদেরকে আমরা কিছু ইফতারের ব্যবস্থা করি, এবং আমরা যেন হেলদি, সেফটি অ্যান্ড হাইজিনটা মেনটেন করি। আমরা যেন কোনোভাবেই আমাদের এই রমজানের যে ইফতার এবং বলেন সাহারি বলেন, কোনো প্রোডাক্টে যেন আমাদের ভেজাল কেউ বলতে না পারে। আমরা যেন রং, কেমিক্যাল মিশ্রিত কোনো প্রোডাক্ট বিক্রি না করি। এবং আমাদের রেস্তোরাঁ মালিক সমিতি কিন্তু সারা বাংলাদেশেই অ্যাওয়ারনেস বজায়ের জন্য কাজ করছে, এবং আপনারা যারা আমাদের এগুলো শুনবেন না, আমরা আপনাদের ব্যাপারে সরকারকে ইনফর্ম করব, যাতে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কেউ যদি কোনো কি বলে ভেজাল করার চেষ্টা করে থাকে। জি, জনাব ইমরান হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।